শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা গত প্রায় 15টি ক্লাস নিয়েছি এবং প্রথম পেজ থেকে শুরু করে আমরা গত ক্লাসে 3 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব এই 4 নাম্বার প্রশ্ন এবং সম্পূর্ণ প্রশ্নটি খুব সুন্দর করে বুঝিয়ে দিব যেন কোনো প্রবলেম না হয়। দেখো, আমরা চাইলে একটি ক্লাসে সকল কিছু করতে পারি, তবে আমরা সবসময় খেয়াল করি যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট যে কিছুই পারে না, গণিত সম্পর্কে যার কোনো কিছু ধারণাই নেই, সেই ছাত্র যেন আমাদের ভিডিওগুলো দেখলে সে যেন বুঝতে পারে যে আমরা কিভাবে অঙ্কগুলো করেছি এবং সবচেয়ে শর্টকাট টেকনিক কিন্তু অঙ্কগুলো করে দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই 4 নম্বর প্রশ্নটি করব, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম হলো 972 কে। এখানে দেখো প্রশ্ন কি, নিচের সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাগুলো 3টা রয়েছে, এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, ঠিক আছে, ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি, একই রকম প্রশ্ন, এখানে গুণ করলে ছিল আর এখানে ছিল ভাগ করলে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো করে নেই। তো সর্বপ্রথম তোমরা সেই সংখ্যাটি লিখে নেবা। যেমন ক নম্বর প্রশ্ন তোমাদের ছিল হলো 972 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর জন্য আমাকে 972টা লিখতে হলো। সমাধানের শুরুতে আমরা এটা লিখে নিব। আর আমাদের জানতে হবে যে এটা জোড় না বেজোড়। যদি এই সংখ্যাটা জোড় হয়, এই সংখ্যাটা যদি জোড় হয় তাহলে ভাগ দিতে হবে 2 দ্বারা, আর যদি বেজোড় হয় তাহলে ভাগ দিতে হবে 3 দ্বারা। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 972 একটি কি সংখ্যা, জোড় সংখ্যা। কি সংখ্যা? এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার কারণে এটাকে আমরা কি দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিব। তাহলে এটাকে আমরা ভাগ দিলাম 2 দ্বারা। ঠিক আছে, এই যে 2। তাহলে 972 কে যদি আমরা এই 2টা দ্বারা ভাগ দিই তাহলে ফলাফল আসে হলো 486। তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি চাইলে তোমাকে এখানে ক্যালকুলেটর সাহায্যে দেখাতে পারি। তো আমি এখানে সর্বপ্রথম একটি ক্যালকুলেটর নিয়ে আসবো, দেন আমি চলে যাব ওই পেজে। দেন এই পাশে তুমি দেখো এটা ক্যালকুলেটর চলে আসছে। আর আমি ক্যালকুলেটরে এখানে তোমাকে সর্বপ্রথম কত ছিল? 972। আমি 972টা সর্বপ্রথম লিখবো। যেহেতু একটা জোড় সংখ্যা তাই আমরা ভাগ দিয়েছিলাম 2 দ্বারা, তাই আমরা এখানে ভাগ দেব 2 দ্বারা। দিলে আসছে 486। দেখো এখানে 486। এবং তুমি যদি খেয়াল করো এই 486 যেটা আছে এটাও কিন্তু একটা জোড় সংখ্যা। যদি জোড় হয় তাহলে 2 দ্বারা, বেজোড় হলে কি দ্বারা? 3 দ্বারা। যেহেতু 486 একটা জোড় সংখ্যা তাই একে আমরা ভাগ দিলাম আবারও 2 দ্বারা। এবং 486 কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে দেখো এখানে ফলাফল আমাদের এখানে 486 ছিল, তাকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আসে 243। তো এখানে দেখো 486 কে 2 দ্বারা ভাগ দিলে আসে 243। এবং এটা জোড় না বেজোড়, এবার তোমাকে এটা জানতে হবে। তুমি যদি খেয়াল করো লাস্টে 3 আছে, মানে এটা কি সংখ্যা? একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা ভাগ দেব কত দ্বারা? 3 দ্বারা। তাই 343 যেহেতু একটা বিজোড় সংখ্যা তাই এখানে 3 দ্বারা ভাগ দেওয়া হয়েছে এবং এটাকে আমরা এবার 3 দ্বারা ভাগ দেব। ক্যালকুলেটর নিলাম, ভাগ দিব এবার আমরা 3 দ্বারা। ভাগ দিলে আসছে 81। ঠিক আছে, তো 243 কে 3 দ্বারা ভাগ দিলে আসে হলো ফলাফল আসে 81। এবং 81 যদি খেয়াল করো এটা একটি কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তো আমরা ভাগ দেব, একেও আমরা ভাগ দেব 3 দ্বারা। এবং 81 কে 3 দ্বারা ভাগ দিলে হয় হলো 27। ঠিক আছে, তারপর 27 কে যদি, এটা একটা বেজোড় সংখ্যা, তো একেও যদি তুমি 3 দ্বারা ভাগ দাও তাহলে আর 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে আসবে 9। 9 একটি বেজোড় সংখ্যা, একেও 3 দ্বারা ভাগ দিব, তো 3 দ্বারা ভাগ দিলে আসবে এটা। তো এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা যদি আমরা ভাঙি তাহলে এই কতটা সংখ্যা আমরা পাচ্ছি, যেখানে 2টা 2 রয়েছে এবং কয়টা? 5টা তোমার কি 3 রয়েছে। তো আমরা এগুলোকে লিখবো এবং জোড়া বাঁধাবো। অতএব এই সংখ্যাটি সমান এই 2টা। ঠিক আছে, তারপরে এই 2টা জোড় বাঁধানো, এই 2টা কি বাঁধানো? জোড় বাঁধানো। তো যদি হিসাব করো দেখো এই সংখ্যাটি কিন্তু এর কিন্তু জোড়া নেই। সেক্ষেত্রে এই সংখ্যাটাকে যদি আমরা কেটে দিই, মানে এটাকে যদি কেটে দিই তাহলে কিন্তু এটা আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তো এখানে এরা জোড়া জোড়া এইভাবে দেখাচ্ছে, তবে তোমরা এইভাবে দেখাবা না। তোমরা চাইলে সবচেয়ে ভালো হয় যে এইভাবে লেখার পরে এটা নিচে এইভাবে ব্র্যাকেট দিবা, এভাবে ব্র্যাকেট দিবা, দেন এটা নিচে এখানেও ব্র্যাকেট দিবা। এন্ড এই 2টা আলাদাভাবে আছে, এখানে লিখবা সংখ্যাটি পূর্ণবর্গ নহে। সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। কেন 3 দ্বারা ভাগ করবো? কারণ এই 3টা বেশি আছে। অতএব নির্ণয় সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে ফেলো থ্যাংক ইউ ভাইয়া, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে লিখে দাও প্রবলেম ভাইয়া। এরপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন, যেটা ছিল 4056। এটাকে আমাদের সেম প্রশ্ন ছিল, আমরা সেম কাজই করব। তো আমরা সর্বপ্রথম 4056 লিখবো। লিখলাম, লেখার পরে এটা জোড় না বেজোড় এটা আমাকে জানতে হবে। লাস্টে যেহেতু 6 আছে তার মানে একটা জোড় সংখ্যা। যেহেতু এটা একটা জোড় সংখ্যা তাই আমরা এটাকে ভাগ দিব 2 দ্বারা। দেন আমরা ক্যালকুলেটর আবার নিব তোমাদের দেখার জন্য। দেন আমরা এইখানে 4 এটা লিখবো। ঠিক আছে, 4056 লেখার পরে একে আমরা 2 দ্বারা দিব ভাগ। দেন আসতেছে 2028। তো এখানে দেখো এখানে এই যে 2028, এবং তুমি যদি খেয়াল করো এই 2028 এখন দেখতে লাস্টে 8 আছে, মানে এটা একটা জোড় সংখ্যা। তাই আমরা একে আবারও ভাগ দেবো কি দ্বারা? 2 দ্বারা। ঠিক আছে, তো এবং এটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ দিই, যদি আবার 2 দ্বারা দিই সেক্ষেত্রে উত্তর আসবে হলো 1014। তো এখানে আমরা সেই 1014টাই নিচে লিখে দেব।
এবং যদি খেয়াল করে এই 1014টা কিন্তু একটি জোড় সংখ্যা, তো এটাকে আমরা কি দ্বারা ভাগ দিব? 2 দ্বারা। তাই এটাকে আমরা এখানে 2 দ্বারা ভাগ দিব এবং 1014কে 2 দ্বারা ভাগ দিলে আসলে হলো, যদি তুমি এখানে ভাগ দাও ক্যালকুলেটর দিয়ে ভাগ 2, দেন পাবা হলো 507। তো এই হলো তোমাদের 507 এবং 507 কিন্তু কোনো জোড় সংখ্যা নাই, 507 একটি বেজোড় সংখ্যা, তাই এটাকে ভাগ দেওয়া হয়েছে 3 দ্বারা এবং 507কে যদি তুমি 3 দ্বারা ভাগ দাও, ঠিক আছে, ভাগ 3 যদি দেওয়া হয় তাহলে 169, তাহলে 169। আর যারা আমাদের সাথে বর্গমূল করেছে তারা জানো যে 13 পেজ করে দিলে হয় 169, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তো আসলে এটা যদি হিসাব করি 169 একটা বেজোড় সংখ্যা, সেই অনুসারে তোমরা ভাগ দেবে কত দ্বারা? 3 দ্বারা। কিন্তু যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু একটি দশমিক মান আসবে, যে মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়, মনে রাখতে হবে দশমিক মান গ্রহণযোগ্য নয়। 3 এর পর 5, 5 এর পর 7, তুমি এভাবে পর্যায়ক্রমে দিলে উত্তরটা তোমার মিলবে না, কেননা যতক্ষণ না তুমি 13 এর কাছে আসবে ততক্ষণ মিলবে না, কারণ এটা অলরেডি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা 13 এর উপরে স্কয়ার দিলে, মানে এটাকে আমরা 13 দ্বারা ভাগ দিলে উত্তর পাবো 13। তাহলে এই সংখ্যাটাকে ভাঙলে আমরা এগুলো পেলাম। এবার দেখতে হবে জোড় বিহীন কে আছে। এই দুটোর মিলে একটা জোড় আছে এন্ড এই দুটো 13 মিলে একটা জোড় আছে, মানে এখানে 2 আর 6 কিন্তু জোড় নেই, মানে 2 আর 3। তো এই দুইটা সংখ্যাকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। অতএব এখানে দেখো 4056 আছে, দেন ওইগুলা লিখলো, এই সারি বরাবর যেগুলো আছে এগুলো সব এখানে তোলা হলো এন্ড সেম সিস্টেমে এই দুইটা 2 মিলে 2 এর উপরে স্কয়ার এন্ড এটার তো ফাঁকা আছে তাই ফাঁকা, এই 3 ফাঁকা আছে তাই এই 3 ফাঁকা এন্ড দুইটা 3 মিলে এই দুইটা 3 13 মিলে এই 13 উপরে স্কয়ার। সেক্ষেত্রে যদি খেয়াল করি এই দুইটা জায়গায় কিন্তু এটা কিন্তু জোড়া নাই বা স্কয়ার দেওয়া নাই, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সেক্ষেত্রে 3 দুগুণে 6, সংখ্যাটিকে 3 গুণন 2 বা 3 দুগুণে 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 6। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরে তোমাদের গ নাম্বার প্রশ্ন, যেটা ছিল হলো 21952। ঠিক আছে, সেম ভাবে আমরা এই সংখ্যাটাকেও সেম কাজ করব। তো আমরা প্রথমে 21952 লিখে নিব, দেন তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, তোমাদের নরমাল ক্যালকুলেটর গুলো ইউজার রয়েছে, কোনো প্রবলেম নেই, সায়েন্টিফিক ছাড়াও তুমি করতে পারবা। তো লাস্টে যেহেতু এটা 2 আছে, তো এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তাই আমরা জোড় সংখ্যাকে আমরা ভাগ দেব 2 দ্বারা এবং এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসলে হলো এখানে দেখো, ঠিক আছে। তো 21900 এটাকে যদি ভাগ দিই তাহলে 10976 আসে এবং লাস্টে যেহেতু এটা 6 আছে, তো এটা কিন্তু জোড় সংখ্যা, তাই এটাকে আমরা ভাগ দেব কত দ্বারা? 2 দ্বারা এবং 10076কে 2 দ্বারা ভাগ দিলে আসে 5488। ঠিক আছে, এন্ড 5488 খেয়াল করলে লাস্টে 8 আছে, তো এটাও জোড় সংখ্যা, তাই একেও ভাগ দেব আমরা কত দ্বারা? 2 দ্বারা এন্ড 5488কে 2 দ্বারা ভাগ দিলে আসে হলো 2744 এন্ড লাস্টে যেহেতু 4 আছে, তো এটাও একটা জোড় সংখ্যা, তো যেহেতু এটা একটা জোড় সংখ্যা তাই একেও আমরা 2 দ্বারা ভাগ দিব, দেন ভাগ দিলে আসছে তোমার 1372। তো এটাও একটা জোড় সংখ্যা, তাই একে আবারও 2 দ্বারা ভাগ দিব, দিলে আসছে হলো 686। তো এটাও একটা জোড় সংখ্যা, তাই একে আবারও 2 দ্বারা ভাগ দিব, দেন আসলে 343। তুমি যদি খেয়াল করো 343 একটি বেজোড় সংখ্যা। তো 343 যেহেতু একটি বেজোড় সংখ্যা, তোমাকে এটা কি করতে হবে? ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে। তো আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, যেহেতু বেজোড় তো 3 দ্বারা ভাগ দেওয়ার নিয়ম, কিন্তু ভাগ দিলে আসছে দশমিক মান, তাই এটা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে 3 দেওয়া যদি না হয় তোমাকে 5 দিয়ে ট্রাই করতে হবে। 5 দিয়ে হবে না, কারণ 5 আর 0 এখানে যদি থাকে তাহলে এটা 5 দ্বারা যায়, কিন্তু এখানে 5 বা 0 নাই, তো 5 দ্বারা হবে না। এই জন্য এখানে 343কে 7 দ্বারা ভাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা ভাগ দিয়েছি 7, তাই 343কে 7 দ্বারা ভাগ দিলে আসলে 49। আর মনে রাখবে একটা বিষয়, এবার এটা বেজোড়, তাহলে কি আবার 3-এ যাব? না না, কখনোই না। আমরা যে সংখ্যাকে একবার ওভারটেক করে আসবো ওই সংখ্যাতে আর কখনোই রিটার্ন যাব না, আমরা আবার ওইটাকে ভাগবো। তো এটা 7, তো একটা বেজোড় সংখ্যা সর্বশেষ 7, আমরা এই 7 দ্বারা এটাকে ভাগ দেব এবং 7 দ্বারা ভাগ দিলে পাবো 7। তাহলে এই সংখ্যাটাকে ভাঙলে আমরা টোটাল এতগুলো সংখ্যা পেলাম, এগুলো আমরা এখানে লিখে দিব। প্রথম 2 2 2 2, এখানে টোটাল কয়টা 2 রয়েছে দেখো, এই সব কয়টা 2 আমরা এখানে লিখে নিলাম। তারপর আছে 7 7 7, 3টা 7, এর হলো 3টা 7। এরপরে কাজ হলো জোড়া বাঁধানোর বিষয়টা। তো এইটা আর এটা জোড়া, তো এই দুটো মিলে একটা স্কয়ার 2 এর উপরে, এইটা আর এটা জোড়া, এই দুটো মিলে একটা স্কয়ার, এইটা আর এটা জোড়া, এই দুটো মিলে একটা স্কয়ার, ঠিক আছে, সরি এই স্কয়ার এন্ড দুটো 7 আছে, দুটো 7 মিলে এখানে 7 এর উপরে স্কয়ার। এখানে খেয়াল করো এই একজন আছে যে জোড়বিহীন, তো তোমাকে লিখতে হবে এই সংখ্যাটাকে যদি কেটে দিই তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। তো এখানে লিখতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 7। তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং টাইমলিও শেষ হয়ে গেছে এবং টাইমের মধ্যে আমরা সম্পূর্ণ প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারো এবং কোনো সমস্যা না হয় বুঝতে তোমার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া,
সেক্ষেত্রে আমরা তোমাদের ক্লাসগুলো কিন্তু অতি তাড়াতাড়ি আনার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। আর যদি তোমরা কমেন্ট সেকশনে কোনো প্রবলেম থাকে তোমার নিজের বুঝতে, তাহলে কমেন্ট সেকশনে লেখা দাও প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে এই ক্লাসগুলো আমরা আরো একবার আপলোড দিব যেন তুমি বুঝতে পারো। সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।